শুরু করো। হুম, কি করবো? শুরু করো। করেন শুরু। রিডিং ও, দাও। পড়তে হবে। পড়তে হবে। হ্যাঁ, ঠান্ডা লাগছে তো একটু গলা গলা ভাঙ্গা ভাঙ্গা মাইক্রোফোনের মতো আটকা পড়ে তো বলছে। তো দেখা যায় কি, দুটি ভেক্টরের গুণফল যদি একটি ভেক্টর রাশি পাওয়া যায়, তখন রাশি দুটির ভেক্টর গুণন বা ক্রস গুণন হয়, এবং এই গুণফলকে বলা হয় ভেক্টর গুণন। আচ্ছা, এ ভেক্টর এবং বি ভেক্টর, এই দুই ভেক্টর দ্বয়ের মধ্যে যখন ভেক্টর গুণ করা হয়, তখন আমরা এ ভেক্টর ও বি ভেক্টরের মাঝখানে একটা ক্রস বসিয়ে লিখি এ ভেক্টর ক্রস বি ভেক্টর, এবং করি এ ক্রস বি, বা ওইটাই ভেক্টর গুণফলের মান হয় রাশি দুটির মানের এবং এদের অন্তর্ভুক্ত ক্ষুদ্রতম কোণের সাইনের গুণফলের সমান। ভেক্টর গুণফলের দিক ডান হাতি স্ক্রু নিয়ম থেকে পাওয়া যায়। ডান হাতি স্ক্রু নিয়ম, ডান হাতি স্ক্রু নিয়ম, এটা ফ্লেমিং দিছিল না? হ্যালো। হ্যাঁ, লিওনের কল দিছিলাম তো। হ্যাঁ, তুমি পড়ো। ডান ডান হাতে স্ক্রু নিয়ম, এটা ফ্লেমিং দিছিল না? ডানহাতি স্ক্রু নিয়ম, হ্যাঁ, ফ্লেমিং দিছিল। এখানে বলে নাই কেন? কি বলে নাই? ফ্লেমিং এর নিয়ম হ্যাঁ। কি জানি, ইচ্ছা হয় নাই তাই বলে নাই। রাইট, রাইট। তো ডান হাত স্ক্রু নিয়ম আর কি, দুটি ভেক্টরের সমতলে একটি ডান হাত স্ক্রুকে লম্বভাবে স্থাপন করে প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টরের দিকে ক্ষুদ্রতর কোণে ঘোরালে স্ক্রুটি যেদিকে অগ্রসর হবে সেদিকে হবে ভেক্টরের গুণফলের দিক। হুম। ওটা আচ্ছা, নিজে করতে বলতে। না, এটা করা দরকার না। এটা হচ্ছে তোমার এই যে বাম হাতি স্ক্রুটা দেখাইছে আর কি, আসলে দিকটা কোন দিকে হয় আর কি। আচ্ছা। তো এটা কি কিসের নিয়ম বললো? এটা তো মানে পুরোপুরি বুঝে শুনতে পারলাম না। দেখে যে ডান হাত এভাবে করলে পরে যেদিকে যায় ওদিকে না? ডান হাতে ডান হাতের বিষয়টা হচ্ছে তোমার, এটা তুমি স্ক্রু দিয়ে বুঝতে পারো, অথবা আহ তোমার হাত দিয়ে তুমি বুঝতে পারো আর কি। ডান হাতে স্ক্রু মানে ডান হাত দিয়ে যে স্ক্রুটা তুমি ই করবা, ঠিক আছে। আহ ভাই 1 মিনিট অফ করেন। আমি আসতেছি, বেশি আসতে সাদে সাদে যেতেছি কাপড় চোপড় আনতে। 2 মিনিট সময় লাগবে। দুশো কাছে সাদে 3 মিনিট লাগতে পারে। আজকে আমি ডানহাতি স্ক্রু নিয়মের উপর একটা ক্লাস নিব। প্রথমে আমরা ডানহাতি স্ক্রুটা একটু দেখার চেষ্টা করব। সেটা দেখো, এই যেটা, এটা হলো আমার ডানহাতি স্ক্রু। এখন আমি হাতের উপর রাখলাম, এটাকে এভাবে সেট দিলাম। এই ক্ষেত্রে আমার যে কাজটা হবে, আমি ঘড়ির কাঁটার দিকে ঘোরাবো। এটা হলো ঘড়ির কাঁটার দিকে। এইদিকে যদি ঘোরাই, তাহলে স্ক্রুটা নিচের দিকে যাবে। স্ক্রুটা কোন দিকে যাবে? নিচের দিকে। তার মানে আমি বলতে পারি স্ক্রুটার সরণ হবে কোন দিকে? নিচের দিক। এখন যদি আমি যে কাজটা করব, ঘড়ির কাঁটার বিপরীতে, সেই ক্ষেত্রে যদি আমি এবার ঘুরাই ঘড়ির কাঁটার বিপরীতে, তাহলে স্ক্রুটা কি হবে? উপর দিকে উঠে আসবে। বুঝছো এটাও, রাফি? এই রাফি। ডানাতে স্ক্রুটা একটু দেখার চেষ্টা করব। সেটা দেখো, যেটা, এটা হলো আমার ডানাতে স্ক্রু। এখন আমি হাতের উপর রাখলাম, এটাকে এভাবে সেট দিলাম। এই ক্ষেত্রে আমার যে কাজটা হবে, আমি ঘড়ির কাঁটার দিকে ঘোরাবো। এটা হলো ঘড়ির কাঁটার দিকে। এইদিকে যদি ঘোরাই, তাহলে স্ক্রুটা নিচের দিকে যাবে। স্ক্রুটা কোন দিকে যাবে? নিচের দিকে। তার মানে আমি বলতে পারি স্ক্রুটার সরণ হবে কোন দিকে? নিচের দিক। এখন যদি আমি যে কাজটা করব, ঘড়ির কাঁটার বিপরীতে, সেই ক্ষেত্রে যদি আমি এবার ঘুরাই ঘড়ির কাঁটার বিপরীতে, তাহলে স্ক্রুটা কি হবে? উপরের দিকে উঠে আসবে। তার মানে স্ক্রুটার সরণ হলো কোন দিকে? উপরের দিক। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা এটাকে একটু বাস্তবে বোঝার চেষ্টা করি। এটুক বুঝছো? এটা ডান হাতের নিয়ম কিভাবে হলো? ডান হাতে রাখতে হবে না? হ্যাঁ, স্ক্রুটা তো ডান হাতে রাখছে, খেয়াল করো। ওই বাম হাতে ভিতরে ঢুকাইতেছে তো। বাম হাতে স্ক্রুটা একটু ভিতরে না, দেখার চেষ্টা স্ক্রুটা করব। ধরছে কোন দিকে? সেটা দেখো, যেটা, এটা হলো আমার ডানাতি স্ক্রু। ওটা এখন তো আমি আঙ্গুল হাতের উপর দিয়ে রাখলাম। ধরছে, হাত দিয়ে কই ধরলো? মানে ডান হাতে তোমার স্ক্রুটা থাকবে আর কি, মেনলি ডান হাতে তোমার স্ক্রু ড্রাইভারটা থাকবে আর কি, ঠিক আছে। ডান হাতে 3টা আঙ্গুল দিয়ে করে না? ওই যে একটা হলো, ওইটা কি আঙ্গুল বলে? আঙ্গুল নাম আছে তো। মধ্যাঙ্গুলি, তর্জনী, এটা।
ওটা হচ্ছে আরেকটা নিয়ম, ওটাও তোমাকে শেখাবো, আগে স্ক্রুয়ের নিয়মটা দেখো। বুঝছো? ওটার সাথে আরেকটা তুমি ব্যস্ত লাগায় না, ওইটা তো শেখাবো আর কি। আগে স্ক্রু এটা তো নিয়মটা দেখো। বুঝলাম যে ঘড়ি কাটার দিকে ঘুরাইলে নিচের দিকে যাবে, আর ঘড়ি কাটার বিপরীত দিকে ঘুরাইলে উপরের দিকে উপর আসবে দিকে আর কি। আসবে। এটা তো বুঝছো নাকি? হ্যাঁ। হ্যাঁ, মানে ঘড়ি কাটার দিকে ঘুরাইলে অভিকর্ষ বলের দিকে কাজ করবে। অভিকর্ষ টবিকর্ষ কিন্তু না, এখানে সরাসরি নিচেতে যাবো আর কি, তাইলে, এরকম নিচে থেকে উপর দিকে কিন্তু যাবে। এখানে তো যে কোনো জায়গায় ধরলে, আমি যদি করে ধরতাম সমান্তরালে ধরতাম খারাপ হবে, তাহলে তো এটা উপর নিচ হইতো না, ডানে বামে হইতো। হ্যাঁ, তুমি হচ্ছে যে যদি দেয়াল বরাবর দাও, এখানে তো অভিকর্ষ কাজ করতেছে না, দেয়াল বরাবর ঢুকতেছে। ঠিক আছে? ঘড়ি কাঁটার দিকে যদি ঘোরাও, আর বিপরীত দিকে ঘোরালে উপর দিকে উঠতেছে, দেয়াল থেকে বের হয়ে আসতেছে। তো এখানে তো অভিকর্ষ কিছু কাজ করতেছে না। বুঝছো? মানে একটা হচ্ছে ভেতরে ঢুকতেছে, একটা বাইরে দিকে আসতেছে, এটা বুঝতে হবে। ঘড়ি এই তো কাঁটার মানে দিকে দিকে ভিতরে ঘুরলে যাবে আর ঘড়ি কাটার। এগুলো বাইরে দিকে আসবে। একটু তো বুঝছো নাকি? হ্যাঁ, এটাকে এভাবে সেট আপ দিলাম। এই ক্ষেত্রে আমার যে কাজটা হবে, আমি ঘড়ির কাঁটার দিকে ঘোরাবো। এটা হলো ঘড়ির কাঁটার দিকে। এইদিকে যদি ঘোরাই, তাহলে স্ক্রুটা নিচের দিকে যাবে। স্ক্রুটা কোন দিকে যাবে? নিচের দিকে। তার মানে আমি বলতে পারি স্ক্রুটার সরণ হবে কোন দিকে? নিচের দিক। এখন যদি আমি যে কাজটা করব, ঘড়ির কাঁটার বিপরীতে, সেই ক্ষেত্রে যদি আমি এবার ঘুরাই ঘড়ির কাঁটার বিপরীতে, তাহলে স্ক্রুটা কি হবে? উপরের দিকে উঠে আসবে। তার মানে স্ক্রুটার সরণ হলো কোন দিকে? উপরের দিক। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা এটাকে একটু বাস্তবে বোঝার চেষ্টা করি। আমরা ঘড়ির কাঁটার দিকে ঘুরাবো, সেটাকে আমরা বলতে পারি ক্লকওয়াইজ। দেখো যে হোয়াইট বোর্ডটা আমার দেওয়ালের সাথে আমার লাগানো প্রয়োজন, সেক্ষেত্রে আমি এখানে একটা ছিদ্র করছি। ছিদ্রের সাথে আমি কি করলাম? স্ক্রুটাকে সেট আপ দিলাম। তারপরে দেখো আমি টেস্টারটাকে এভাবে সেট আপ দিলাম। এখন আমি এটাকে কি করব? ঘড়ির কাঁটার দিকে ঘোরাবো। তাহলে ঘড়ির কাঁটার দিকে যদি ঘুরাই, স্ক্রুটা কোন দিকে যাবে? নিচের দিকে যাবে। ক্লিয়ার? স্ক্রুটা কোন দিকে যাবে? নিচের দিকে যাবে। এবার আসো, যদি ঘড়ির কাঁটার আমি বিপরীতে ঘুরাই, অর্থাৎ এন্টি ক্লকওয়াইজ, এই হোয়াইট বোর্ডটা দেওয়ালের সাথে সংযুক্ত কার মাধ্যমে? স্ক্রুটার সাহায্যে। তার মানে স্ক্রুটা পুরোটা ভিতরে সংযুক্ত আছে। সেই ক্ষেত্রে আমি করলাম এই টেস্টারের মাধ্যমে সেটাকে ঘড়ি কাঁটা বিপরীতে ঘোরালাম। তাহলে স্ক্রুটা কি করবে? আস্তে আস্তে উপরে উঠে আসবে। তাহলে দেখো দেওয়াল থেকে হোয়াইট বোর্ডটাকে যে আমি সংযুক্ত করব বা আলাদা করব, যখন আমি সংযুক্ত করব তখন আমি ঘড়ি কাঁটার দিকে ঘুরাবো। আর যখন আমি হোয়াইট বোর্ডটাকে দেওয়াল থেকে সরিয়ে নিয়ে আসবো প্রয়োজন হবে, তখন আমার স্ক্রুটা সরাতে হবে। স্ক্রুটা এটুক তো বুঝছো, এটুক তো মানে আগের কথাই বলছে। সরানোর জন্য কি করতে হবে? স্ক্রুটা সরানোর জন্য আমার ঘড়ি কাঁটা বিপরীতে ঘোরাতে হবে। এই হলো আমাদের ডানাতি স্ক্রু নিয়ম। এখন দেখো যে এন্টি ক্লকওয়াইজ, আর একটা হলো আমার ক্লকওয়াইজ। ক্লকওয়াইজের ক্ষেত্রে কি আমার ডাউন, এন্টি ক্লকওয়াইজের ক্ষেত্রে আমার যে স্ক্রুটা সেটা উপরের দিকে উঠে আসে, সেই কারণে সেটাকে বলি আমরা আপ। ডাউনটাকে বলি আমরা নেগেটিভ, আরও শক্তভাবে পাকাপোক্তভাবে আবদ্ধ করে ফেলবে। আর এন্টি ক্লকওয়াইজটাকে আমরা বলি পজিটিভ। তাহলে ডানাতি স্ক্রু যে নিয়ম বা ডানাতি স্ক্রু কীভাবে কাজ করে সেটা দেখলাম। তুমি যদি বাস্তবিক পক্ষে উদাহরণ চাও, পানির বোতল, বোতলের মুখটাকে যদি তুমি ঘড়ি কাটার দিকে যদি মনে করো ঘোরাতে থাকো, সেটা আরও টাইট হবে। তুমি যদি ঘড়ি কাটার বিপরীতে ঘোরাতে থাকো, সেটা খুলে আসবে। পানির ট্যাপ, এরকম যাবতীয় যা কিছু আছে যে কোনোটার সাথে সংযুক্ত, যেমন এটাকে যদি আমি এক্সাম্পল ঘড়ি কাটার দিকে ঘুরাই, টাইট হয়। ঘড়ি কাটার বিপরীত দিকে ঘোরালে খুলে আসে। এইটা আমাদের ফিজিক্সে প্রচুর প্রয়োজন। সেটা হলো ক্রস গুণনের ক্ষেত্রে। কোন ক্ষেত্রে? ক্রস গুণনের ক্ষেত্রে। দুইটা ভেক্টর কল্পনা করলাম আমি, একটা হলো এ ক্লাসে কি আসো? আর একটা হলো বি। এটা ক্যাপ আসি তো। এ বি সাইন থিটা। বুঝতেছো? এটা হলো আমার স্কেলার রাশি, এটাকে বলে একক ভেক্টর। অর্থাৎ একটা ভেক্টর আর একটা স্কেলার ভেক্টর। এই আগে একটু ভেক্টর দেখাইলো, একটু 10 সেকেন্ড রিমাইন্ড করবেন। হ্যাঁ বলো, আমার আমি তাহলে বুঝাই দিচ্ছি। বুঝছি, খেলে 10 সেকেন্ড রিওয়াইন্ড করেন নেগেটিভ আর পজিটিভের ক্ষেত্রে। পজিটিভ হচ্ছে তোমার কি, পজিটিভ হচ্ছে তোমার এন্টি ক্লকওয়াইজ, মানে উপর দিকে উঠলে পজিটিভ, আর ভিতরে রেখে আমি ঢুকলে হচ্ছে তোমার। তুলতেছিলাম, ভিডিওটা 10 সেকেন্ড রিওয়াইন্ড করলে ভালো হতো, ঠিক আছে। পরে বুঝাইতে থাকেন। দিকে ঘুরাই, টাইট হয়। হ্যাঁ হ্যাঁ, ঘড়ি কাটার বুঝান। বিপরীত দিকে ঘোরালে সেটা খুলে আসবে। পানির ট্যাপ, এরকম যাবতীয় যা কিছু আছে যে কোনোটার মানে সাথে এন্টি সংযুক্ত, ক্লকওয়াইজ হলো যেমন পজিটিভ, আর ক্লকওয়াইজ এটাকে হলো যদি আমি নেগেটিভ এক্সাম্পল আর ঘড়ি কি। কাটার দিকে ঘুরাই, টাইট হয়। ঘড়ি কাটার বিপরীত দিকে ঘোরালে খুলে আসে। এইটা আমাদের ফিজিক্সে প্রচুর প্রয়োজন। সেটা হলো ক্রস গুণনের ক্ষেত্রে। কোন ক্ষেত্রে? ক্রস গুণনের ক্ষেত্রে। দুইটা ভেক্টর কল্পনা করলাম আমি, একটা হলো এ আর একটা হলো বি। এটা ক্যাপ এ বি সাইন থিটা। এটা হলো আমার স্কেলার রাশি,
এটাকে বলে একক ভেক্টর, অর্থাৎ একটা ভেক্টর আর একটা স্কেলার ভেক্টর, সেটাকে দিলাম আমরা সি ভেক্টর। তাহলে এখন দেখো এই চিত্রে আমরা একটা ডানাতে স্ক্রু সেটআপ দিছি। স্ক্রুটা সেটআপ দিছি বলতে এরকম ভাবে আছে, এটা হলো আমার প্রথম, এটা হলো আমার দ্বিতীয় ভেক্টর, কারণ আমি ডিরেকশন বলছি ঘড়ি কাঁটার বিপরীতে। দেখো সেটআপ দিছি, তাহলে প্রথম ভেক্টর থেকে যদি আমি দ্বিতীয় ভেক্টর দিকে ঘুরাই, তাহলে সেই গুণনটা কি হয় ঘড়ি কাঁটার বিপরীতে। সেক্ষেত্রে ডানাতে স্ক্রুটা কোন দিকে আসবে? উপরের দিকে আসবে। তার মানে এই দুইটা ভেক্টরের মাধ্যমে, অর্থাৎ এই দুইটা ভেক্টরের মাধ্যমে নতুন একটা ভেক্টর পাচ্ছি, যেটা এই তলের সাথে লম্ব বরাবর উপরের দিক, সেটাকে আমি দিছি উপরের দিক। সেই ভেক্টরটাকে কল্পনা করলাম আমি সি ভেক্টর, এ ভেক্টর ক্রস বি ভেক্টর। এবার আসো আমরা এই চিত্রটা দেখি। এ ভেক্টর আর বি ভেক্টর হোয়াইট বোর্ডের তলে আছে, এখানে আমি আবার ডানাতে স্ক্রুটাকে সেটআপ দিছি। তাহলে দেখো আমি চিহ্নটা দিছি কিভাবে? ঘড়ি কাটার দিকে। ঘড়ি কাটার দিকে যেহেতু আমি দিছি, তাহলে আমার কাজ করতে হবে কি, প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টর ঘোরাতে হবে এভাবে, ঘোরালাম। আর ঘড়ি কাটার দিকে ঘোরালে স্ক্রুটা কি হবে? আস্তে আস্তে ভিতরের দিকে যাবে, এই তলের সাথে লম্ব বরাবর ভিতরের দিক। সেটা বোঝানোর জন্য দেখো আমি এই দিকে দিছি, সেটাকে আমরা বলতে পারি ডি ভেক্টর ইকুয়াল বি ভেক্টর ক্রস এ ভেক্টর। রাফি, এখন মানে কি বুঝছো এবার বলো। এটা আসলে এটা মানে সরাসরি দেখার বিষয় তো, এই জন্য আর কি ভিডিও দেখালাম আর কি, যাতে তোমার বুঝো। এটা তো আপনার করে দেখেন কি ছিল। হুম। এখন বলো কি বুঝছো। অনেক কিছু। ও, ই আসছে, লিওন আসছে। লিওন একটু বুঝাই দাও আর আমারে বুঝাই দাও, আমি একটু পোস্ট করি এটা রেকর্ডটা। এই যে এখানে এ আছে, এখানে হচ্ছে তোমার বি আছে, এটাকে আমরা কি করছি, এন্টি ক্লকওয়াইজ করেছি। তো এন্টি ক্লকওয়াইজ ঘুরালে এটা হচ্ছে কি, উপরের দিকে আসে, ভেতরের দিকে যায় না। উপরের দিকে আসার কারণে এটা হচ্ছে উপরের দিকে যাবে আর কি, বুঝতে পারছো? তা সিটা হবে এই বরাবর, এই তলের সাথে লম্ব বরাবর হবে আর কি। আর যদি আমরা কি করতাম, বি ক্রস এ করতাম, মনে করো এটা ডি হইলো, তাহলে যেহেতু বি থেকে এর দিকে যাচ্ছে, তাহলে এটা কি ক্লকওয়াইজ হয়ে গেল না? ক্লকওয়াইজ হলে নিচের দিকে যাবে আর কি, এটাই পার্থক্য, আর কিছু না। বুঝছো? আচ্ছা, তো এখান থেকে এইগুলাই বুঝাইছে। আর আমরা তো জানি যে এ ক্রস বি, এটা হবে আসবে এ বি সাইন থিটা আসবে আর কি, বুঝছো? আচ্ছা, তো এখানে প্রমাণ দিছে আসলে, মানে কিভাবে এ বি সাইন থিটা কেন আসছে না আসছে, এটা এই জিনিসটা আমাদের প্রমাণ করে দেখাইছে আর কি, আর কিছু না, প্রমাণ দেখা দরকার নেই। আচ্ছা, আমরা তো দেখছিলাম ভেক্টরের ডট গুণন এ ডট বি আর বি ডট এ, এটা দেখছিলাম এটা কাজ করে, কিন্তু গুণফলের ক্ষেত্রে এটা কাজ করে না, মানে ক্রস গুণের ক্ষেত্রে হচ্ছে নেগেটিভ এসে পড়ে। তো নেগেটিভ কেন আসে এটা আমরা তো চিত্র থেকে বুঝতেছি, যে এ ক্রস বি এটা তো উপরের দিকে, ঠিক আছে, আর বি ক্রস এ কিন্তু নিচের দিকে, একটা একটা উল্টা, এই জন্য নেগেটিভ আসতেছে আর কি, বুঝছো? লিওন, রাফি, এটা রেসপন্স করো, নাহলে বুঝবো না। হ্যাঁ, ঠিক ঠিক আছে। ওকে, এই যে এখানে স্পষ্ট ভাবে বলে দিছে আর কি, যেটা সেন্টি ক্লকওয়াইজ ছিল উপরে দিকে গেছে, এখানে ক্লকওয়াইজ এটা নিচের দিকে আসছে আর কি, ঠিক আছে, আর কিছু না। তো আই ক্রস আই, জে ক্রস জে, কে ক্রস কে, সবগুলো শূন্য হয়েছে, কেন শূন্য হয়েছে বলো তো? আই জিরো ক্রস কেমনে আই, হইলো? জিরো কেমনে হয়েছে? আই ক্রস আই, এটা পুরোপুরি তোমাকে লিখতে পারি, আই আই সাইন জিরো লিখতে পারি না, যেহেতু দুইটাই হচ্ছে এক্স অক্ষ, তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে জিরো, আর সাইন জিরো মানে তো জিরোই হবে, তাই না? হুম। জে জে এর ক্ষেত্রে হচ্ছে তোমার মধ্যবর্তী কোণ জিরো, কে কে ক্ষেত্রে মধ্যবর্তী কোণ জিরো, সবকিছু জিরো হয়েছে, ঠিক আছে। আই ক্রস জে ইকুয়াল টু কে। আচ্ছা, এটা কেন হইলো বলো তো? কারণ দুইটা তো দুই অক্ষ, আই আর যেহেতু আই তো এক্স অক্ষ, যেহেতু যে মনে হয় ওয়াই অক্ষ না, মনে করো এটা হচ্ছে আই, 90 হ্যাঁ, ডিগ্রি আছে।
এটা হচ্ছে জে, এটা হচ্ছে কে। তাহলে আমরা জানি তো একটা আই জে হলে অবশ্যই কে আর একটা হবে ক্রস গুণ, তাই না? তো দুইটা গুণ করলে আরেকটা তো তার লম্ব বরাবরই হবে, এটা আমরা দেখলাম না? অথবা তুমি এই জে এবং কে গুণ করলে আই হচ্ছে 90 বরাবর থাকবে, অথবা আই কে গুণ করলে জে হচ্ছে 90 বরাবর থাকবে। এটা কি বুঝছো? এই পোলাপান কই গেলা? হুম, হ্যাঁ বুঝছি। লেওন, তোমার কথা আমরা শুনতে পারতেছি না আমরা। ভাই কথা শোনা যায়? হয়, এখন শোনা যাইতেছে। এখন কি বুঝছো আমার কথা? হ্যালো? আবার চলে গেছো। আর যাই হোক, আহ না বুঝলে এই তোমার পরে বইলো আর কি। হ্যালো, আমার কথা শোনা? হ্যাঁ, এখন আবার একটু শোনা গেছিল, এখন আবার মনে চলে গেছে। লিওন রাফি শুনতেছো লিওনের কথা? হ্যাঁ শোনা যাইতেছে। না, একটু না, কন্টিনিউয়াস শুনতেছো কিনা এরকম। আমার মনে হয় একটু আসে আবার চলে যাচ্ছে এরকম। আচ্ছা, এগুলা হচ্ছে কিছুই বলে না, এগুলা হচ্ছে তোমার যে আই যে, হ্যাঁ এগুলা আসলে কি আসবে, যে কে, এগুলা হচ্ছে আই আসবে, কে আই এগুলা হচ্ছে যে আসবে, এগুলা বলছে এখানে, ব্যাখ্যা দিছে, আমার কিছু না। আচ্ছা, এই যে এই ক্রস গুণ আমাদের দেখতে হবে, দুটি ভেক্টরের গুণফল। তো মনে করো এ এর মান হচ্ছে এক্স আই। আচ্ছা, এখানে দিয়েই দিছে এই যে এ এর মান এটা, ঠিক আছে, আর বি এর মান এটা। তাহলে এই এ ক্রস বি এটা কিভাবে আসবে? তো এ ক্রস বি এটা সরাসরি ভাবে লিখবো আমরা। প্রথমে হচ্ছে আমরা এক্সিস করে লিখবো, এক্স এক্সিস, ওয়াই এক্সিস, কে এক্সিস এটা লিখবো। তারপর এক্স এক্সিস এর সাথে কি দেখো কি আছে, এ এক্স আছে না, এখানে এক্স লিখবো। ওয়াই এক্সিস এর সাথে হচ্ছে এ ওয়াই আছে, এটা কে এর সাথে হচ্ছে এ জেড আছে, ঠিক আছে। তারপর এটার সাথে আমাদের কি আছে, বি এক্স আছে, এটা হবে বি ওয়াই আছে, এটা হবে আমাদের বি জেড আছে। এটা ভেবে লিখবো। লেখার পরে ম্যাট্রিক্স কি তোমরা কেউ দেখছিলা, লিওন রাফি? এরপরে হচ্ছে আমরা ম্যাট্রিক্স এর আর নির্ণায়কের যে ফর্মুলাটা আছে ওইটা আমরা অ্যাপ্লাই করবো আর কি। এটা কি দেখছিলা? আচ্ছা, না দেখে থাকলে আমি বোঝাচ্ছি। এটা হচ্ছে অনেকটা এরকম, মনে করো আমরা আই যে কোনো একটা হচ্ছে তোমার কলাম অথবা রো বরাবর নিব আর কি। আমরা হচ্ছে রো বরাবর নিচ্ছি প্রথমে, যে কোনো একটা রো বরাবর নিলে হবে। তো রো এর প্রথম যে ইলেমেন্ট, এগুলো ইলেমেন্ট বলা হয়, বাংলায় হচ্ছে ভুক্তি বলা হয়, এটা আই আমরা লিখবো, ঠিক আছে। আই লেখার পরে এটা আর এটা কাটবো। এই যেটা কাটার পরে এখানে কি কি আছে, এইগুলা আছে তাই না? তো এটার সাথে এটা আর আর এ গুণ, এটার সাথে আর আর এ গুণ করবো। তাহলে কি আসবে, এ ওয়াই বিজেড, আবার এজেড বি ওয়াই, আর দুটো মাঝখানে মাইনাস করে দেবো আর কি। তো এই জিনিসটা বুঝছো কিনা বলো? এটা হচ্ছে তোমার ওই নাকি আয়ের নির্ণায়ক? হ্যাঁ, আয়ের নির্ণয়টা বের করছে আর কি, মানে ওয়ান অন ও, নির্ণয়টা বের করছে, ঠিক আছে। এরপরে হচ্ছে তোমার জে, জেটা আমরা দেখবো। তাহলে ভাই এক্স মাইনাস এজেড এক্স আর মাইনাস এজেড, না না না, এরকম হবে না। দেখো, একটু মনোযোগ সহকারে দেখো, তখন হচ্ছে কাটাকাটি যাবে, এই যে এটা আর এটা কাটাকাটি যাবে, তাহলে থাকলো কি, এই যে এক্স আর কি, ও সরি বিজেড। বিজেড। হ্যাঁ হ্যাঁ, তাহলে এক্স বিজেড হবে, আর হচ্ছে বিএক্স এজেড হবে আর কি, মাইনাস। তাহলে কি এটা কি হবে? এটা রাফি বলো। এক্স মাইনাস বিওয়াই বলো না, বলো না, বলো না, আর রাফি বি বলো। এক্স মাইনাস এ। আচ্ছা, বলেছো।
সমস্যা নেই, তাহলে এক্স বি ওয়াই মাইনাস এ ওয়াই বিএক্স। বি এক্স। গুড। আচ্ছা, এই প্রথমটা হবে প্লাস, এর পরেরটা হবে মাইনাস, এর পরেরটা হবে প্লাস। তো এইগুলা আমি পরে শিখাই দেবো আর কি, যখন আমি তোমাদের নির্ণায়ক আর ম্যাট্রিক্স ক্লাস করাবো তখন শিখাই দেবো আর কি। তো এইটাই হচ্ছে যে লাস্ট লাইনটা, এই যে লাস্ট লাইনটা এটাই আমাদের আসছে। ঠিক আছে, তো এটা বুঝছো কেন বলো? লিওন, জি তুমি ভাই কি বুঝছি। ডান হাতে স্ক্রু নিয়মটা বুঝছো? জি ভাই, ওইটা তো ওই যে লাস্টে কেমনে জে ইন্টু কে কইরা পরে আই এলো, ওইটা তো বুঝলাম না। আহ প্রথমটা বুঝছো? হ্যাঁ, প্রথমটুকু বুঝছি। আচ্ছা আচ্ছা। রাফি, এটা বুঝছো কিনা বলো? ওইটা তোমাকে পরে বোঝাচ্ছি আমি, লিওন। রাফি আসো? ঠিক আছে। আচ্ছা ঠিক হ্যাঁ। আছে। রাফি, এটা বলো তো, এই যে লিওন একটা কোশ্চেন করছে যে আই ইন্টু জে করলে কেন কে আসে, এই কোশ্চেনটার উত্তর দাও। এটা তো আই আর জে করছি, আই তো এক্স অক্ষ বরাবর আছে, তো ওয়াই অক্ষ বরাবর। আই আর জে এটা তো দুইটা ভেক্টরের ই প্রকাশ করে, দিক প্রকাশ করে না? তো এই দুইটা মাঝখানে তো একটা কোণ আছে, ওই কোণ হিসাবে ধরলে এটা তো লম্ব। মনে করো এদিকে আই আছে, এদিকে হচ্ছে তোমার জে আছে। ঠিক আছে, এটা হচ্ছে 90 ডিগ্রি। এখন হুম। আমরা আই থেকে জে বরাবর যাব এন্টি ক্লকওয়াইজ বরাবর। ক্লকওয়াইজে আসতে পারো, কোনো সমস্যা নাই, এন্টি ক্লকওয়াইজ বরাবর আমরা গেলাম। তো এন্টি ক্লকওয়াইজ বরাবর গেলে আই ক্রস জে, এদের যে গুণফল, গুণফলে হচ্ছে আমাদের একটা নতুন একটা ভেক্টর উৎপন্ন হবে, যেটা হচ্ছে এই তল হুম। বরাবর লম্ব। উপরের তাহলে দিকে যাবে। উপরের দিকে যে যাচ্ছে, এই উপরের দিকে কি যাচ্ছে, কে যাচ্ছে না? হ্যাঁ, এটাকে ওয়াই জেড অক্ষ। জেড অক্ষ বরাবর। এবার বুঝছো? জি যেহেতু এটা ভাই। কে যাচ্ছে এই জন্য এটা কে হবে। আশা করি বুঝতে পারছো। তাহলে জে ক্রস কে ইকুয়াল টু আই, এটা ইকুয়াল টু জে কেন হয়, এটা বুঝছো তো নাকি? হ্যাঁ আশা করি বুঝছো। আচ্ছা, সমান্তরাল ভেক্টর ও ভেক্টর গুণফল। সমান্তরাল ক্ষেত্রে আবার একই বস্তুর ক্ষেত্রে থিতার মান কত হয়? মনে করো এই পি এর সমান্তরাল কিউ, তাহলে পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ কত? ভাই, 0 ডিগ্রি। 0 ডিগ্রি, গুড। অথবা পি কিউ, মনে করো এখানে পি কিউ আর আর নিয়ে আসলাম, আর এবং কিউ হচ্ছে তোমার সমান ভেক্টর, মানে একই দিকে বরাবর যাচ্ছে, একই সরলরেখা বরাবর যাচ্ছে। এবং আর আর হচ্ছে তোমার কিউ এর মধ্যবর্তী কি কোণ হচ্ছে 0 ডিগ্রি। তাহলে সমান্তরাল এবং একই স্ট্রেট লাইন বরাবর যে থাকবে এগুলার তোমার কি থিতার মান সবসময় 0 ডিগ্রি হবে, এটা মাথায় রাখবা। ঠিক আছে, তাহলে আমরা কি জানি, হ্যাঁ এ ক্রস বি ইকুয়াল টু এ বি সাইন থিতা। তা থিতা যদি 0 ডিগ্রি হয়, তাহলে এখানে যদি 0 ডিগ্রি বসাই তাহলে জিরো আসতেছে না? তখন তাহলে কি হবে, যে ক্রস গুণন এটা জিরো হবে আর কি, যদি দুইটার মান কি দুইটা সমান্তরাল ভেক্টর হয় অথবা একই স্ট্রেট লাইন বরাবর হয়, তাহলে সবসময় মনে রাখবা তাদের ক্রস গুণন শূন্য হবে আর কি। বুঝছো এটা? হ্যাঁ ভাই বুঝছি। এই যে লিখে দিচ্ছে, দুইটি ভেক্টরের ক্রস গুণফল যদি নাল হয়, নাল মানে শূন্য, তাদের কোনো একটি নাল না হয়, তাহলে ভেক্টরদের পরস্পর সমান্তরাল হবে আর কি। বুঝছো? এই আর কি, এগুলো একটু পড়ে নিও। রাফি, বুঝছো এটা? হ্যাঁ, বুঝছি। ওকে। এই দেখো, এ আর মান দিছে, বি এর মান দিছে, এ বি গুণ করছে, গুণফল হচ্ছে জিরো আসছে। এটা হচ্ছে তোমার মান দিয়ে দিবে তোমাদের, এ বি সি এগুলো মান দিয়ে দিবে আর কি। তখন দেখবে জিরো আসতেছে, তাহলে আমরা বলতে পারবো এ ক্রস বি হচ্ছে সমান্তরাল ভেক্টর। ঠিক আছে, এই আর কি। এখন ত্রিগুণফল বা ট্রিপল প্রোডাক্ট, এটা নিয়ে আমরা দেখব। এটা আসলে কিছুই না আর কি, এই বি ক্রস সি এর সাথে আমরা এ গুণ করে দিছি। ঠিক আছে, আবার সি ক্রস এর সাথে বি গুণ করে দিছি, সি এ ক্রস বি এর সাথে সি গুণ করে দিছি, অর্থাৎ তোমার তিনটা প্রথমে হচ্ছে আমরা ভেক্টর গুণ করছি, তারপরে স্কেলার গুণ করছি।
ঠিক আছে? তো এই সব ক্ষেত্রেই হচ্ছে তোমার সবগুলো সমান পায় আর কি, বুঝছো? অর্থাৎ এ ডট বি ক্রস সি এটা সমান সমান হচ্ছে বি ডট সি ক্রস এ ইকুয়াল টু সি ক্রস এ ক্রস বি। হ্যাঁ, এরকম যদি হয় আর কি, তাহলে কি ঘটনাগুলো ঘটে আমরা দেখি। তাহলে হচ্ছে, এটা কি বিনিময় সূত্র না? হ্যাঁ, বিনিময় সূত্র অনেকটা। আচ্ছা, তাহলে এটা মানে এটা আসলে তারা, এটা আমার কিছু না, এর যে রেজাল্টটা এটা আমরা একটু দেখি। এটা হচ্ছে তিনটি ভেক্টর গুণফল, ভেক্টরের সাথে স্কেলার ত্রিগুণফল যদি শূন্য হয়, তাহলে তিনটি হচ্ছে সমতলীয় বা একই সমতল অবস্থান করতেছে আর কি। অর্থাৎ এরকম যখন কন্ডিশন আসবে, মানে এই যে কন্ডিশনটা দিছে আর কি, আমি হচ্ছে একটু অন্য কালার ইউজ করি। যখন এরকম কন্ডিশনটা আসে, মানে যে কোনো দুইটার ভেক্টর গুণফল আর একটার হচ্ছে স্কেলার গুণফল যদি সমান হয়ে যায়, যখন এরকম কন্ডিশনটা আসে তাহলে বোঝা যাবে সবগুলা কি একই তলে অবস্থান করতেছে। অর্থাৎ এ ভেক্টর, বি ভেক্টর এবং সি ভেক্টর, এ বি এবং সি তিনটা ভেক্টরই হচ্ছে তোমার একই তলে অবস্থান করতেছে আর কি, বুঝছো? এটা আর কি কাহিনী, আর কিছু না। একটা উদাহরণের মাধ্যমে জিনিসটা বোঝানো যেতে পারে, কিন্তু এখানে উদাহরণ তো নাই। উম আচ্ছা, এটা তো বুঝছো, মানে এটা আসলে একটু মনে রাখো আর কি, নেক্সট কাজে লাগতে পারে আর কি। আহ রাফিটি বলো তো এনে কি আমি বলছি আসি অ্যাকচুয়ালি। এখানে তো তিনটা ভেক্টর দেওয়া আছে, তিনটা ভেক্টর যে বিনিময় সূত্র দেওয়া আছে মানে বিনিময় গুণফল, এই গুণফলের মান যদি জিরো আসে তাহলে মানে এটা বোঝা যাবে তিনটা ভেক্টর একই তলে অবস্থিত আর জিরো কি, আসবে না, সমতলে। জিরো আসবে না, তাদের এক মান আসবে, ঠিক আছে? কিন্তু তাদের মানগুলো সমান নিচে তো হবে আর লেখা কি। হয় দূর অর্থাৎ জিরো, সমতলে হইতে গেলে। স্কেলার গুণফল জিরো, ঠিক আছে? স্কেলার গুণফল এই যে এরকম, আহ এই যে এ ডট বি ডট সি, এরকম জিরো। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ, এখানে হচ্ছে আমি একটু ভুল করছিলাম। এটা হচ্ছে দুইটা কন্ডিশন আছে, একটা হচ্ছে আহ এরকম হলে আর কি, মানে এই কন্ডিশন হলে যে দুইটার ক্রস গুণনের সাথে আর ডট গুণন ইকুয়াল হচ্ছে বাকিগুলারও সেম, এরকম যদি হয়, অথবা আহ দুইটা ক্রস গুণের সাথে আর ডট গুণ গুণ করার ফলে যদি গুণফলটা শূন্য হয়, এই দুইটা কন্ডিশনের ক্ষেত্রে হচ্ছে তোমার কি হবে, আহ দুইটা কন্ডিশনের ক্ষেত্রে অথবা যে কোনো একটা ফুলফিল করলেই হচ্ছে তোমার ভেক্টর তিনটা হচ্ছে তোমার কি একই সমতলে অবস্থান করতেছে আর কি। এবার বুঝছো? রাফি একটু বলো। তিনটা ভেক্টর দেওয়া আছে না, আমি তিনটা ভেক্টরের ভিতরে দুইটার ক্রস গুণন আর একটা ডট গুণন করার পরেও যদি গুণফল জিরো আসে তাহলে তিনটা আর কি একই সমতলীয় বলা যায়। হ্যাঁ, অথবা এটাও এটাও এই কন্ডিশনও আর কি, দুইটাই হবে। ওইটা তো আচ্ছা, এইটাই একই তো, মানে ওইটা তিনটার মধ্যে আমরা যে কোনোটা এরকম করে দুইটার মধ্যে যে কোনো দুইটার ভিতরে আমরা ডট গুণন, সরি যে কোনো দুইটার ভিতরে ক্রস গুণন আর একটার সাথে ডট গুণন, হুম, তা তিনটার মধ্যে যে কোনো দুইটার সাথে আমরা করতে পারি, এটাই বুঝাইছে আর কি। গুড। আচ্ছা, এখন আহ এখন হচ্ছে ক্যালকুলাস। ক্যালকুলাস হচ্ছে এটা আসলে কিছুই না, পানিবাদ। ম্যাথ আমরা করে ফেলছি ক্যালকুলাসের। তো এইগুলা আসলে আহ, সবকিছু বুঝাইছে আর ক্যালকুলাস মানে ছোট ছোট বিষয়, যে ছোট ছোট পাথর মিলে এক মানে একটা বড় পাথর থাকলে একটা ছোট পাথর বানানো, অথবা ছোট ছোট পাথর মিলে বড় পাথর বানানো, এই জিনিসগুলো এখানে বুঝাইছে আর কি ক্যালকুলাসের প্রয়োজনীয়তা বিষয়গুলা। আর হচ্ছে তোমার এই যে সূত্রগুলো আছে, সূত্রগুলা কি রাফি দেখো মনে আছে কিনা? এসব অন্তরীকরণের সূত্র এগুলা। হ্যাঁ, অন্তরীকরণের সূত্র। আচ্ছা, লিওন এগুলা আসলে এখানে পারবা না।
ওই তোমার ক্যালকুলাস চ্যাপ্টারটা শেষ করলে এগুলো পারবা আর কি। তো এগুলো দেখার দরকার আছে রাফি। না। লিওন আপাতত একটু স্কিপ করো তুমি, মানে থাকো ভিডিওতে কিন্তু আসলে মানে ক্লাসে থাকো কিন্তু এগুলো একটু কম বুঝবা তুমি, স্বাভাবিক। তো এটা হচ্ছে ক্যালকুলাসের মানে কয়েকটা সূত্র আমরা দেখলাম, কিন্তু আমরা পার্শিয়াল ডেরিভেশন ডিফারেন্সিয়েশন এটা কিন্তু আমরা করিনি, এটা এখন আমাদের দেখতে হবে। যেমন এই যে এখানে একটা উদাহরণের মাধ্যমে আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন জিনিসটা একটু ক্লিয়ার করি। দেখো, তো এখানে দেখো এটার মান হচ্ছে এ, ঠিক আছে? এখানে এর মধ্যে চলক কয়টা রাফি? হুম। এই এর চলক কয়টা? তিনটা। তিনটা চলক, ঠিক আছে। তিনটা। কিন্তু আমরা ডিফারেন্সিয়েশন তিনটা ভাবে করব না, যে কোনো একটা হিসেবে করব, হয় এক্স এর সাপেক্ষে করব, নাহলে ওয়াই এর সাপেক্ষে করব, নাহলে জেড এর সাপেক্ষে করব। যখন এক্স এর সাপেক্ষে আমরা কি ডিফারেন্সিয়েট করব, তখন হচ্ছে ওয়াই আর জেড এই দুইটা হচ্ছে কনস্ট্যান্ট থাকবে, বুঝছো? তাহলে দেখো আমরা যখন এই ওয়াই জেড এর কনস্ট্যান্ট হিসেবে ধরি তাহলে এটা করলে কি আসে, চিন্তা করো। তাহলে আসবে স্কোয়ার 2, 3 × 6, 6x। 6xyz হবে, তাই না? হুম। এই দেখো 6xyz। পরেরটাতে হবে শুধুই হবে কি 4, হবে? শুধু 4 হবে। আর ওয়াই জেড স্কোয়ার জেড কিউ হবে। 4yz কিউ। পরেরটাতে আরে শুধু ওয়াই হবে 2 আর টু ওয়াই। ওয়াই সহজ না একদম, মানে পার্শিয়াল ডেরিভেশনটা হচ্ছে বাকিগুলো কনস্ট্যান্ট রাখবো, আর হচ্ছে এটা কি রাখবো আমরা ওইটা হিসেবে করবো আর কি। তাহলে ওয়াই এবং জেড কি হবে? হুম। পরেরটা ওইটা কি হবে? পরেরটাতে কি কি কনস্ট্যান্ট ধরছে? হুম। ওয়াই ওয়াই। সাপেক্ষে করছে, তার মানে এক্স আর জেড কনস্ট্যান্ট ধরছে। হ্যাঁ। প্রথমটাতে ওয়াই সিঙ্গেল আছে, তার মানে ওয়াইটা চলে যাবে, তাহলে 3x² জেড। পরেরটাতে 4x জেড কিউব। পরেরটাতে 2x, এটাই তো। আর তো কিছু না। না। পরেরটাতে জেড কিউব ধরছে, মানে শুধু জেড ধরছে। হ্যাঁ। তাহলে প্রথমটাতে জেড সিঙ্গেল আছে, তার মানে 3x² জেড, x²y হবে। পরেরটাতে কিউব আছে, তাহলে 3 × 4 = 12 জেড স্কোয়ার। তাহলে 12xy জেড স্কোয়ার। পরেরটাতে 2xy যা আছে তাই। হ্যাঁ, মিলছে। ঠিক আছে। বুঝছো? হ্যাঁ, সহজ তো। এটা তো একদম পানিবাদ। বেসিক আছে। এটা কঠিন লাগে আর কি, মানে কোনো লিওনের কাছে এটা কঠিন লাগবে, তো জানা না তো বিষয়গুলা। তো এগুলো হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। আর ডিফারেন্সিয়েশন আমরা তো জানি, এগুলো আপাতত দেখা দরকার নাই, যে তোমাদের ওগুলো করছি। তারপর ইন্টিগ্রেশন আসলো আমাদের, এই ছোট ছোট পাথর একসাথে বড় পাথর হয়ে যায় আর কি, এরকম। তো এগুলো আরো হচ্ছে সূত্র এখানে দিচ্ছে, দেখো এগুলো পারার কথা, তাই না? তো এগুলো আপাতত আমি স্কিপ করলাম, যেহেতু তোমাদের এগুলো পড়াইছি আগে, এই সূত্রগুলো তোমরা জানো, এগুলো স্কিপ করলাম। তারপরে যে লিমিট বসে যে ইন্টিগ্রেশন করা হয় এগুলো স্কিপ করলাম, এগুলো তোমাদের দেখাইছি আর কি। এগুলো করার জন্য তোমাদের ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন অধ্যায়টা ভালো করে শেষ করতে হবে আর কি, ঠিক আছে? এই চ্যাপ্টারে দেখাবেন না ওইটা? এই চ্যাপ্টারের আসলে মানে ম্যাথ করার সময় যদি লাগে আমরা তখন করবো না। তো এগুলা কি কোনগুলা? উপরে যেগুলো দিয়ে রাখছে বাদ দিয়ে গেলে? এগুলো ওই যে লিমিট, ওই যে তুমি এই যে দেখো, এই যে এ থেকে বি পর্যন্ত আছে, ঠিক আছে? এই যে দেখো, মনে করো এই নির্দিষ্ট অন্তরীকরণ আর কি? এ বি এক্স স্কোয়ার ডিএক্স এরকম আছে, তাহলে আমাদের কি আসবে? 1/3 x কিউ আসবে না, এ বি। তাহলে 1/3 কি হবে? বি কিউ মাইনাস এ কিউ, এটাই আর কি, বুঝছো? এরকম এগুলা ম্যাথে আমরা করে ফেলছি অলরেডি। আচ্ছা, স্কেলার ক্ষেত্র এবং ভেক্টর ক্ষেত্র এগুলো একটু দেখতে হবে, এগুলো একটু পড়ো। আর লিওন মনোযোগ দাও।
লিওন, এটা পড়ো, স্কেলার ক্ষেত্র ভেক্টর ক্ষেত্র। কোনটুকু ভাইয়া? স্কেলার ক্ষেত্র থেকে স্টার্ট করো। স্কেলার, কোন স্থানের কোন এলাকা বা অঞ্চলের প্রতিটি বিন্দুতে যদি একটি স্কেলার রাশি, এটি তো চিনি না, এটি কি চিহ্ন, এক্স ওয়াই জেড, ওইটা কি? এটা ফাই ফাই। ও ফাই বিদ্যমান থাকে, তবে ওই অঞ্চলকে ওই রাশির স্কেলার ক্ষেত্র বলে। এখানে ফাই এক্স ওয়াই জেড কে বলা হয় একটি স্কেলার ফাংশন, এবং ফাই ফাই ওই অঞ্চলে একটি স্কেলার ক্ষেত্র নির্দেশ করে। যেমন হুম। ঢাকা শহরের প্রতিটি বিন্দুতে একটি তাপমাত্রা আছে, যে কোনো সময়ই এই শহরের যে কোনো বিন্দুতে তাপমাত্রা জানা যাবে। তাপমাত্রা একটি স্কেলার রাশি, তাপমাত্রাকে আমরা একটি স্কেলার ফাংশন এবং ঢাকা শহরকে তাপমাত্রা স্কেলার ক্ষেত্র বিবেচনা করতে পারি। তেমনি কোনো আহিত বস্তু চারপাশে তড়িৎ বিভব থাকে, যেহেতু তড়িৎ বিভব স্কেলার রাশি, আমরা বলতে পারি আহিত বস্তুর চারপাশে একটি স্কেলার ক্ষেত্র বিদ্যমান। পরে কি কইছি কিছুই তো বুঝলাম না। এটা আসলে কিভাবে বোঝাই আসলে, আহ, মনে করো তুমি তোমার বাসায় আছো, তুমি তোমার রুমে আছো আর কি, ঠিক আছে। আর হচ্ছে আহ রাফি রুমে আছে। এখন রাফি হচ্ছে একটা ভেক্টর রাশি, আর তুমি হচ্ছে একটা স্কেলার রাশি, ঠিক আছে। তাহলে তুমি হচ্ছে স্কেলার একটা এন্টিটি, আর রাফি হচ্ছে ভেক্টরের একটা এন্টিটি। রাফির রুমে সবকিছু হচ্ছে ভেক্টরের ক্ষেত্র, মানে রাফির রুমে হচ্ছে তার প্রভাব বিস্তার করতেছে। আবার তোমার ঘরে তুমি তোমার প্রভাব বিস্তার করতেছো। ইরে আর কিছু না। এই জন্য বলছে না যে ঢাকা শহরের তাপমাত্রার বিষয়টা, তো তাপমাত্রা যেহেতু একটা স্কেলার রাশি, তাহলে ঢাকা শহর পুরো রয়েছে স্কেলার ক্ষেত্র। আর তাপমাত্রা, প্রতিটি জায়গার যে তাপমাত্রা আছে, তাপমাত্রা হচ্ছে তোমার কি স্কেলারের একটা এন্টিটি আর কি, বুঝছো? এরকম, মানে ঘুরায় পেঁচে একই কথা বলছে আর কি। ভেক্টর ক্ষেত্রে সেম। ভেক্টরটি পড়ো, আমরা তাও একটু দেখি কি বলছে এখানে। কোন স্থানের কোন এলাকা বা অঞ্চলের প্রতিটি বিন্দুতে যদি একটি ভেক্টর রাশি ভি ভেক্টর এক্স ওয়াই জেড বিদ্যমান থাকে, তবে ওই অঞ্চলকে ওই রাশির ভেক্টর ক্ষেত্র বলে। হ্যাঁ। এখানে ভি ভেক্টর এক্স ওয়াই জেড কে বলা হয় একটি ভেক্টর ফাংশন, এবং ভি ভেক্টর ওই অঞ্চলে একটি ভেক্টর ক্ষেত্র নির্দেশ করে। যেমন কোনো প্রবহমান তরল পদার্থের ভেতরে প্রতিটি বিন্দুতে তরলে একটি বেগ আছে, যে কোনো সময় তরলে যে কোনো বিন্দুতে এর বেগ জানা যায়। বেগ একটি ভেক্টর রাশি, বেগকে আমরা একটি ভেক্টর ফাংশন এবং প্রবহমান তরলকে বেগের ভেক্টর ক্ষেত্র বিবেচনা করতে পারি। তেমনি একটি আহিত বস্তুর চারপাশে তড়িৎ প্রাবল্য থাকে, যেহেতু হুম। তড়িৎ প্রাবল্য ভেক্টর রাশি, আমরা বলতে পারি আহিত বস্তুর চারপাশে একটি ভেক্টর ক্ষেত্র বিদ্যমান। হ্যাঁ, এটা হচ্ছে এই যে প্রভাব, এলাকার প্রভাব আর কি। মানে আমার এই বলে না যে স্কুলে, তোমার স্কুল আর আচ্ছা তোমার স্কুল আর রাফি স্কুল তো সেমই। আচ্ছা যাই হোক, আমার স্কুলও তো সেম। স্কুল দেয় তাহলে হইব না আর কি। মনে করো তুমি এখন আনন্দমোহন পড়তেছো, তা আনন্দমোহনে তোমার একটা প্রভাব আছে, ঠিক আছে। আর রাফি হচ্ছে তোমার ইতে পড়তেছে, গভর্নমেন্টে পড়তেছে, এই গভর্নমেন্টে তার কস একটা ভাই প্রভাব বললে আছে। চাই জিলা স্কুলে রাফুজ খান তাহলে পরে। হ্যাঁ, আর তোমাদের দুজনের সাপেক্ষে বলতেছে আর কি। তাহলে এই যে তুমি জেনে আছো এর প্রভাব, আর এটাই হচ্ছে তোমার ক্ষেত্র, ঠিক আছে। ভেক্টর থাকলে ভেক্টর ক্ষেত্র, স্কেলার থেকে স্কেলার ক্ষেত্র, এটাই। আর বোঝার কিছু নাই আর কি, বুঝছো এটা? হ্যাঁ ভাই বুঝছি। আচ্ছা, এখানে আর কিছু জিনিস আছে, এগুলা একটু দেখতে হবে আমাদের। ভেক্টর অপারেটর, গ্রেডিয়েন্ট, এই জিনিসটা দেখতে হবে আর কি। হ্যাঁ। আহ, যে ভেক্টর ক্যালকুলাসে বহুল ব্যবহৃত একটি অপারেটর হচ্ছে ডেল। অপারেটর জিনিসটা কি, এটা আগে আমাদের বুঝতে হবে। অপারেটর, অপারেটর কিভাবে বোঝায়, এই দেখো, এই যে √4, এটা আনসার কত হবে? 2 হবে না? আচ্ছা দেখো, এই 4 এর কিন্তু একটা ভ্যালু আছে। 4 এর আমরা একটা ভ্যালু আমরা জানি, এটা হচ্ছে 4। মানে 1 2 3 4 এরকম চারটা সংখ্যা বা চারটা কিছু, এটা আমরা জানি। কিন্তু শুধু আমরা যদি রুট লিখি, হ্যাঁ, 4টা লিখি না, বা কোনো সংখ্যার ভিতরে কোনো সংখ্যা লিখি না, তাহলে এর কোনো কার্যকর ভ্যালু আছে? রেসপন্স করতে হবে। হ্যালো। নাই নাই তো। হ্যাঁ, এর কোনো কার্যকর ভ্যালু নাই। কিন্তু সে কিন্তু এই 4 এর ভিতরে ঢুইকা এটা কিন্তু 2 বানায় ফেলতেছে। অর্থাৎ তার একটা কি পাওয়ার আছে,
এই পাওয়ারটা কখন এক্সিকিউট হয়? যখন সে একটা কি সংখ্যা পায়, বা সে যাকে করতে পারে আর কি, কাজ করতে, তাকে নিয়ে কাজ করতে পারে। ঠিক আছে, এটাকে বলা হয় অপারেটর। বুঝতে পারছো? ঠিক একইভাবে ভেক্টর জি ভাই। ক্যালকুলাসে হচ্ছে এই ডেলটা হচ্ছে একটা অপারেটর। তার হচ্ছে নিজস্ব কোনো ভ্যালু নাই, কিন্তু আরেকজনের সাথে বৈশা সে কিন্তু সে কি করতে পারে, কাজ করতে পারে। ঠিক আছে, এর ডেল বলা হয়। আর এখানে স্যার হ্যামিল্টন এটা আবিষ্কার করেন। ঠিক আছে, তো আগের নাম ছিল নেবলা, নেবলা থেকে হ্যামিল্টন, আহ নেবলা থেকে আর কি ডেল হয়ে গেছে আর কি। আচ্ছা, তো এই ডেলকে এভাবে প্রকাশ করা হয় আর কি। মানে এই ডেল যেহেতু হচ্ছে তোমার এটা এখানে থ্রি থ্রি ডাইমেনশনে কাজ করে, এই যে আই এক্স অক্ষ y অক্ষ যেটা অক্ষ বরাবর থাকবে, আর এই প্রত্যেকটা হচ্ছে তার কি উপাদান থাকবে আর কি। এগুলো কিন্তু পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। ঠিক আছে, এগুলো কিন্তু মানে পুরা ডিফারেন্সিয়েশন না। অর্থাৎ যখন এক্স থাকবে তখন এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবে, ওয়াই থাকলে ওয়াই, জেড থাকলে জেড, একটু আগে যেটা দেখাইলাম আর কি। বুঝছো? তো এই অপারেটরের মাধ্যমে হচ্ছে তোমার গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কাল, এই হচ্ছে ঘটনাগুলো কি করা যায়, ক্যালকুলেট করা যায় এই ডেলের মাধ্যমে। তো এই ভেক্টর অপারেটর সম্পর্কে ক্লিয়ার আইডিয়া হয়েছে? জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। আহ তুমি হচ্ছে লিওন, ও এই তো নাই, রাফি, রাফির কাছে একটু মানে কয়েকটা ক্লাস করে নিও আর কি। ওই ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন, এগুলো ক্লাস কিছুটা করে নিও আর কি, নইলে এইগুলো তোমার কঠিন লাগবে। বুঝছো? এরকম ঠিক আছে। করতেছে যে, আচ্ছা, গ্রেডিয়েন্ট জিনিসটা হচ্ছে, মনে করো এই যে অপারেটর, এই ডেল অপারেটর সাথে যদি একটা স্কেলার আমরা গুণ করে দিই, হ্যাঁ, তাহলে যেটা হবে সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট। মানে দেখো এই যে গুণ করতেছি, আমরা এটাকে ধরলাম এক্স ওয়াই জেড, এটা হচ্ছে স্কেলার একটা এন্টিটি। আর ডেল তো আমরা জানি হচ্ছে তোমার এই যেটা, ঠিক আছে। তো এটা যদি গুণ করে দেই, এই প্রত্যেকটার সাথে কি ডেল গুণ হয়ে গেছে, সরি এই ফাই, ফাই গুণ হয়ে গেছে, তাহলে এই জিনিসটা আসলো। অর্থাৎ এখানে হচ্ছে তোমার ডেলের সাথে কি হবে, স্কেলার গুণ করবো আর কি, যেটা যেটা আসবে, সরি এখানে ক্রস দেওয়া যাবে না, এখানে হচ্ছে ডট গুণ হবে আর কি। বুঝছো? তাহলে এটাকে বলা হয় গ্রেডিয়েন্ট। আর তাহলে ডাইভারজেন্স জিনিসটা কি? ডাইভারজেন্স জিনিসটা হচ্ছে তোমার আহ এই ডেলের সাথে হচ্ছে তোমার ভেক্টর গুণ করব, কিন্তু হচ্ছে স্কেলার গুণ হবে আর কি। এটাকে হচ্ছে তোমার ডাইভারজেন্স। পার্থক্য এটা দেখো, এক মিনিট। আর হচ্ছে তোমার কার্ল হচ্ছে এই ডেলের সাথে কি গুণ, গুণ করব, ভেক্টর গুণ করব মেবি। এক মিনিট দাঁড়াও। আচ্ছা দেখো, এই ডেলের সাথে আমরা কি করব, আহ কোন একটা ভেক্টর রাশির ক্রস গুণ করব আর কি। তো এটাকে বলা হয় কার্ল। তাহলে কার্ল, ডাইভারজেন্স এবং গ্রেডিয়েন্টের মধ্যে পার্থক্য বুঝছো? কাল কোনটা? কার্ল হচ্ছে ক্রস, মনে রাখবা, কার্ল ক্রস, এই যে ক ক। দিছে ঠিক তো আছে, গো। তো এই তোমার এই একটা ডেলের সাথে হচ্ছে তোমার কি ভেক্টরের ক্রস গুণ হবে, এটা হচ্ছে কার্ল। যুগ লেখছে তো। ভুল লেখছে, এটা ক্রস হবে, এখানে ভুল লেখছে। কি বলেন? বইয়ে ভুল লেখা? এই যে দাও, এই যে ক্রস, এই যে ক্রস, দেখছো? বই দিয়ে তো লেখছে, তার মধ্যে ঠিকই লেখছে। এই যে ক্রস, বই এখানে টাইপিং মিস্টেক হয়েছে। বই তাই তো ঠিক হয়। বই তো ক্রসও লেখছে, দেখো। বই। ও আচ্ছা। এই যে বই ক্রসও লেখছে। আর আমার বিশ্বাস করি আমি ভুলভাল পড়াই না, ঠিক আছে। আহ তারপরে মানুষকে হচ্ছে বিশ্বাস করতে কষ্ট লাগে তো। এই দেখো, এই যে
আর কই কই কই, মানে মেন কথা হচ্ছে দেখো, ক্রস থাকলে হচ্ছে কার্ল, তোমার ডট থাকলে হচ্ছে ডাইভারজেন্স। ডাইভারজেন্স দেখো, ডট ডাইভারজেন্স, ডডো মিলা আছে। তো ডট থাকলে হচ্ছে তোমার ডাইভারজেন্স, আর হচ্ছে তোমার কি, এই দুইটা কিন্তু ভেক্টর, এই যে ডাইভারজেন্স আর হচ্ছে তোমার কার্ল, এই দুইটা কিন্তু ভেক্টর রাশির সাথে গুণ করব। হ্যাঁ, একটা হচ্ছে ডট, একটা হচ্ছে ক্রস। আর হচ্ছে তোমার যেহেতু গ্রেডিয়েন্ট, এটা হচ্ছে স্কেলার রাশির সাথে গুণ করব, স্কেলার রাশির সাথে তার আমাদের তো ডট ক্রস কিছু করা দরকার নেই, সরাসরি ডট করে দিব আর কি। ঠিক আছে, এটা গ্রেডিয়েন্ট। তাহলে পার্থক্যটা একটু বলো, লিওন বলো। লিওন, পার্থক্য বলো। লিওন লিওনেল কি, কই হারাই যায় একটু বড় করে। লিওন কই গেছো? কি ব্যাপার, মিউট করেছে, কই গেছে? আরে বাসায় যা ধরতে হবে। কি জানি, নামাজে গেছিল নাকি? নামাজে বিরতি দেওয়া উচিত। আমাদের আমরা যাইতাম না, ওকে এতটাই প্রায়োরিটি দিল, এটা কি ঠিক করলো? আমরা দুজন জুনিয়র, সরি আমরা দুজন সিনিয়র আছি এখানে। হুম, কি করো তাহলে? তুমি বলে দাও, কি এখানে কি ঘটনা করছে। কোথায় ঘটনা ঘটছে? লিওনটা পাইতেছি না তো, এটাই তো ঘটনা। এখন আর বাসায় যা দেখতে হবে, আছে কই? কি করবেন এখন? নামাজে বিরতি দিবে, একটু বলো। মানে এখানে কি হয়েছে, ডট আমি ক্রস কেন বলবো? এবং ডাইভারজেন্সের মধ্যে ও পার্থক্য। আচ্ছা, এটা বলতে বলতেছেন। হ্যাঁ। এইটা বলেন, আমি যে আপনার লিওনের কি হয়েছে এটা বলতে বলতেছেন। না না না, এটাই বলতেই বলতেছি। এখানে তো তিনটা কাহিনী হয়েছে।